না গো মেঘলা, এবারও মাছ উঠলো না। একটা মাছের দেখাও নেই। জালের ভেতর শুধু কিছু পচা পাতা আর শ্যাওলা আটকে আছে। বুকটা ফেটে যাচ্ছে গো। সাত সকালে এই দুর্যোগের মধ্যে বুক সমান জলে নেমে গা হাত পা অবশ হয়ে গেল, অথচ কপালে একটা চুনো পুঁটিও জুটলো না। আজকে ঘরে উনুন জ্বলবে কি করে বলো তো? তুমি আর নিজেকে এভাবে কষ্ট দিও না গো। শেষ রাতের দিকে যখন ঝড়টা শুরু হলো তখন আমার বুকটা কেঁপে উঠেছিল। দিঘির যে অবস্থা, চারদিকের পাড় ভেঙে তো সব জল আর মাছ ভেসে চলে যাচ্ছে। এই ভাঙা দিঘিতে এখন আর জাল ফেলে কোনো লাভ নেই। আমাদের ভাগ্যটা এই কুচকুচে মেঘের মতো অন্ধকার হয়ে গেছে। কিন্তু এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না মেঘলা। কালকে রাত থেকে তুমি আর আমি শুধু মুড়ি আর জল খেয়ে আসি। অন্তত দুটো ছোট মাছও যদি পেতাম, বাজারে বেচে চাল নুনটুকু কিনে আনতে পারতাম। এ ঝড়ের দিনে গায়ের অন্য কেউ তো আমাদের সাহায্য করতে আসবে না। নিজের ভাগ্য নিজেকেই বদলাতে হইব। দোহাই তোমার, আর না, শরীরটার দিকে একটু তাকাও। কাঁপতে কাঁপতে তোমার ঠোঁট দুটো নীল হয়ে গেছে। মাছের চেয়ে তোমার জীবনটা তো আমার কাছে অনেক বড়। এই বৃষ্টি মাথায় নিয়ে তোমাকে আর মাছ ধরতে হবে না। এবার বাড়ি চলো, উপরওয়ালা কপালে যা লিখেছেন তাই হবে। অন্তত ঘরে তো চলো, হাত পা ধুয়ে একটু সুস্থ হও। কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কিরে বিপ্লব, মেঘলা, তোদের দুজনের মুখখানা এমন শুকিয়ে আছে কেন রে? বিপ্লব, তোর বালতিটা তো দেখছি উঠোনে পুরো খালি পড়ে আছে। আজ কি দিঘিতে কোনো মাছ পাসনি? আর বলবেন না মাস্টার মশাই, আজকে সকাল থেকে জাল লড়িয়ে চেষ্টা করতেছি, কিন্তু এই ভাঙা দিঘিতে এখন আর কিচ্ছু অবশিষ্ট নাই। জ্বরের দাপটে পার ভেঙে সব শেষ হয়ে গেছে। আজকে দুপুরে কি খাবো সেটাই তো বুঝতে পারতেছি না। আমাদের মতো গরিবের দুঃখ বোঝবার ক্ষমতা নেই এই গ্রামে। ভেঙে পড়িস না বিপ্লব, তোদের এই কষ্ট আমি আর চোখ মেলে দেখতে পাচ্ছি না। আসলে সমস্যাটা তোদের ভাগ্যের নয়, সমস্যাটা ওই দিঘির পাড়টা যেভাবে ভেঙে পড়েছে তাতে জল ধরে রাখা অসম্ভব। ওই ভাঙা দিঘিটা এবার সম্পূর্ণ সংস্কার করা দরকার। কিন্তু একা বিপ্লবের পক্ষে তো এই বিশাল দিঘি সংস্কার করা সম্ভব নয়। এটা অনেক বড় কাজ, অনেক খরচের ব্যাপার। আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। কিন্তু সুদীপদা, গ্রামের মানুষ কি আমাদের মতো গরিবদের জন্য এগিয়ে আসবে? সবাই তো নিজের আখের গোছাতেই ব্যস্ত। কেন আসবে না? এই দিঘিটা তো শুধু তোর একার নয়, দিঘিটা আসলে আমাদের গ্রামের সবার সম্পদ। এখানে সবার অধিকার আছে। তুই এক কাজ কর, বড় মাছ ব্যবসায়ী অরিন্দমের কাছে যা। অরিন্দম মানুষ হিসেবে খুব দয়ালু আর শান্ত স্বভাবের। ও যদি একটু আর্থিক সাহায্য করে আর আমরা যদি সবাই মিলে শ্রম দিই, তবে দিঘির পার আবার নতুন করে বাঁধা সম্ভব। যা বিপ্লব, দুশ্চিন্তা ছাড়, মনে জোর রাখ, একটা ভালো ব্যবস্থা করতেই হবে। আরে বিপ্লব যে, এসো 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 এসো, চেয়ারে এসে বসো। এই ঝড়ের দিনে আড়তের দিকে হুট করে কোনো দরকার আছে ভাই? অরিন্দম বাবু, আসলে একটা বড় বিপদে পড়ে আপনার দুয়ারে এসি। গ্রামের ওই পুরনো ভাঙা দিঘিটার অবস্থা তো আপনি জানেন। ঝড়ের চোটে পার ভেঙে সব জল আর মাছ বেরিয়ে যাচ্ছে। আমাদের মতো গরিব জেলেদের না খেয়ে মরবার দশা হইতেছে। আমি শুনেছি দিঘিটার কথা। পাড়টা সত্যি খুব জরাজীর্ণ হয়ে পড়েছে। তা তুমি কি ভাবছো এটা নিয়ে? বাবু, আমি দিঘি খনন আর পার বাঁধবার জন্য কিছু টাকা চাই। আপনি যদি কিছু টাকা ধার দেন তবে আমি দিন মজুর লাগিয়ে মাটি কাটিয়ে পাড়টা শক্ত করে বাঁধতে পারি। পরে মাছ ধরে আমি আপনার সেই টাকা শোধ করে দেব বাবু। বিপ্লব, তুমি গ্রামের সবচেয়ে পরিশ্রমী জেলে। তোমার এই আত্মসম্মানকে আমি শ্রদ্ধা করি। তবে শোনো, আমি টাকা তো তোমাকে অবশ্যই দেব, কিন্তু সেই টাকা আমি তোমাকে দিঘিতে চারা মাছ ছেড়ে দেওয়ার জন্য দিচ্ছি। ওই টাকা দিয়ে তুমি ভালো জাতের রুই, কাতলা আর শোল মাছের চারা কিনবে, ঠিক আছে? সে কি বাবু, তাহলে দিঘি খনন আর পার বাঁধবার খরচ, মজুরদের টাকা, ওসব না করলে তো চারা মাছ বাঁচবে না। সেই চিন্তা তোমাকে করতে হবে না। দিঘি খনন আর পার আমরাই বাঁধবো, মানে গ্রামের সবাই মিলে নিজেরা শ্রম দিয়ে বাঁধবো। আমি নিজে কোদাল ধরবো, সুদীপ মাস্টার থাকবে, তুমি থাকবে। গায়ের সবার সম্মিলিত পরিশ্রমে দিঘি নতুন রূপ পাবে। এতে কোনো মজুরি টাকা লাগবে না, বরং আমাদের সম্প্রীতি বাড়বে। তুমি শুধু চারা মাছের দায়িত্ব নাও। আপনি ধন্য বাবু, আপনার এই বড় মনের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। লাবণ্যদি, এই নাও কাপড়ের থান। জলদি একটা কামিজ তৈরি করে দিতে হবে। সামনের সপ্তাহে একটা জরুরি মেডিকেল ক্যাম্প আছে আমার। তোমার কামিজ আমি দুদিনেই কেটে সেলাই করে দেবো, কোনো চিন্তা করো না। আরে তুমি শোনোনি বুঝি? কাল সকাল থেকেই তো গ্রামের ওই পুরনো জরাজীর্ণ দিঘি আছে না, মেরামতের কাজ শুরু হবে।
বিপ্লব দা, অরিন্দম বাবু, সুদীপ স্যার সবাই মিলে কোদাল ঝুড়ি নিয়ে নেমে পড়বে দিঘির পাড়ে। বলো কি পূজা, অরিন্দম বাবুর মতো বড় ব্যবসায়ীও কাদামাটিতে নামবে? এটা তো খুব ভালো উদ্যোগ। দিঘিটা বাঁচালে গ্রামের কত মানুষের উপকার হবে। হ্যাঁ, একদমই ঠিক। কিন্তু লাবণ্যদি, পুরুষেরা তো নিজের রক্ত জল করার শ্রম দেবে। আমার মনে হয় আমাদেরও উচিত মেরামত করার জন্য কিছু টাকা দেওয়া বা অন্য কোনোভাবে সাহায্য করা। ঘরে বসে বসে শুধু তামাশা দেখলে তো আর চলবে না। সে তো ভালোই হয়, আমাদের তো টাকার জোর তেমন নেই, তবে যেটুকু পারি সবাই মিলে চাঁদা তুলে দেব। চমৎকার বুদ্ধি দিয়েছো দিদি। কাবেরী আর মেঘলা দিও বলছিল কিছু একটা করার কথা। আমি আমার জমানো কিছু টাকা দিচ্ছি, তুমিও কিছু দাও। আমি টাকাগুলো বিপ্লবদার হাতে তুলে দেব। বাহ, তাহলে তো কোনো কথাই নেই। দিঘিটা বাঁচলে গ্রামের সবাই মাছ খেতে পারবো। দাদা, ও দাদা, একটু হাতটা থামাও তোমরা। অনেক সকাল থেকে না খেয়ে কাজ করছো। এই নাও, আমি সবার জন্য গরম রুটি আর আলুর দম এনেছি। অরিন্দম বাবু, আপনি শুধু শুধু কেন কষ্ট করতেছেন বলুন তো? আপনি তো সারা মাসের জন্য এতগুলো টাকা দিয়েছেন, আবার পার বাঁধবার পুরো খরচটাও আপনার। আপনি ছাতার নিচে দাঁড়ান, আমরা করতেছি। কেন বিপ্লব, আমি কি এ গ্রামের মানুষ নই? টাকা দিয়েছি সে তো আমার সামর্থ্য ছিল তাই, কিন্তু শ্রম দেওয়ার সামর্থ্য তো আমার আছে। না বাবু, আপনি বড় লোক ব্যবসায়ী, এ সমস্ত কাদামাটির খাটুনি আপনার গায়ে সয় না। আমরা গরিব মানুষ, রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মাটি কাটাই আমাদের কাজ। আপনি কোদালটা আমাকে দিন। ভুল বলছো বিপ্লব, কাজ সবার জন্য। এখানে ধনী গরিব বলে কোনো কথা নেই। মাটির কাছে আমরা সবাই সমান। এই দিঘিটা বাঁচলে পুরো গ্রামের মঙ্গল হবে, তাই এই কাজ আমাদের সবার। বিপ্লবদার, দাদার কথাই ঠিক। আজ সকাল থেকে দাদা যেভাবে কোদাল চালাচ্ছে, আমি তো দেখে অবাক। তোমরা দুজনে এবার হাত পা ধুয়ে এসো, খাবারটা খেয়ে নাও। আপনার মতো মানুষ যদি আমাদের পাশে এভাবে এসে দাঁড়ায় বাবু, তবে এই দুনিয়ায় কোনো ঝড়ই আমাদের ভাঙতে পারবে না। আমি আজকে বড় আর ছোটর আসল তফাৎটা বুঝতে পারলাম। তফাৎ তো আমাদের মনে থাকে বিপ্লব, কাজে নয়। নাও নাও, কোদালটা রাখো। এবার কাবেরী হাতের গরম রুটি খেয়ে আবার দ্বিগুণ শক্তিতে কাজে নামা যাক। স্যার কেমন আছেন? এই বৃষ্টির মধ্যে স্কুলে যাচ্ছেন স্যার? আরে পূজা যে, ভালো আছি রে। স্কুলের দিকেই যাচ্ছিলাম। তোর খবর কি বল? তোদের সেই মেডিকেল ক্যাম্পের প্রস্তুতি কেমন চলছে? সব ঠিকঠাক চলছে স্যার। তবে আপনার সাথে দেখা হয়ে ভালোই হয়েছে স্যার। আমরা গ্রামের মেয়েরা মিলে একটা ছোট্ট উদ্যোগ নিয়েছি। কি উদ্যোগ? একটু খোলসা করে বল তো। স্যার, ওই যে ভাঙার দিঘিটা সংস্কার হচ্ছে না, গ্রামের কাজ চলছে না, অরিন্দম বাবু একা কত টাকা দিলেন। আপনারাও সবাই মিলে যান লড়িয়ে শ্রম দিচ্ছেন। আমরা ভাবলাম ঘরের কোণে বসে শুধু শুধু তামাশা দেখলে তো আর চলে না। তাই আমি, লাবণ্যদি, কাবেরী আর মেঘলা মিলে গায়ের সবার বাড়ি বাড়ি গিয়ে একটা চাঁদা তুলেছি। খুব একটা বেশি নয়, তবে আমাদের সাধ্য মতো কিছু টাকা তুলেছি। বাহ, তোরা তো চমৎকার কাজ করেছিস রে পূজা। এই না হলে আমাদের গ্রামের মেয়ে। এই যে দেখুন স্যার, টাকাটাই ব্যাগেই আছে। আমি ভাবলাম এই টাকা নিয়ে গিয়ে বিপ্লবদার হাতে তুলে দেব। দিঘির কাজে যদি কোনো বাড়তি খরচ লাগে তাতে কাজে আসবে। সত্যি পূজা, তোদের এই রূপ দেখে আমার বুকটা গর্বে ভরে গেল। একটা সমাজ বা গ্রাম শুধু পুরুষের শ্রমে বদলায় না। তোদের মতো মা বোনেদের এমন আন্তরিক সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজই পূর্ণতা পায় না। তুই একদম ঠিক ভেবেছিস। টাকাটা তুই নিজে গিয়ে বিপ্লবের হাতেই দে। ও তো এখন দিঘির পাড়েই আছে। তোদের এই অবদান দেখে ওদের মনের জোর আরো 100 গুণ বেড়ে যাবে। ঠিক আছে স্যার, আমি সময় করে দিয়ে আসবো। আপনি সাবধানে যাবেন, রাস্তা বেশ পিচ্ছিল। আচ্ছা, সাবধানে যা। আরে কাবেরী, এই মাঝরাতে তুই একা একা আড়তে খাবার নিয়ে চলে এলি? কি দরকার ছিল বলতো এই কষ্টটা করবার? আমি তো আর বড় জোর আধ ঘন্টার মধ্যেই কাজ শেষ করে বাড়ি ফিরতাম। হ্যাঁ, তোমার তো আর আধ ঘন্টা শেষ হয় না। দাদা, দুপুরে কাজের অজুহাতে বাড়ি ফিরলে না। মা ওদিকে পথ চেয়ে বসে রইল, তাই রাতে আর ঘরে বসে থাকতে পারলাম না। নিজের হাতে গরম গরম ভাত আর তরকারি বেড়ে নিয়ে চলে এলাম। তুই রাগ করিস না বোন, আসলে আজকে আড়তে বড্ড কাজের চাপ ছিল। একদিকে দিঘি সংস্কারের জন্য চারা মাছের ব্যবসায়ীদের অগ্রিম টাকা দিতে হলো, অন্যদিকে শহরের বড় পাইকাররা এসে হিসেব বোঝাতে অনেক সময় নিল। আমি জানি দাদা, তুমি একা হাতে কত ধকল সামলাচ্ছ। দিঘির পাড়ে নিজের কোদাল চালাচ্ছ, আবার আড়তের ব্যবসাও দেখছো। কিন্তু নিজের শরীরটার দিকে তো একটু তাকাবে। এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে।
গ্রামের এতগুলো মানুষের মুখে হাসি ফোটাতে গিয়ে একটুখানি তো কিছু হয় রে। তুই জানিস না কাবেরী, বিপ্লবের চোখে যে নতুন বাঁচার স্বপ্ন আমি দেখেছি, তার সামনে আমার এই ক্লান্তি নিমেষেই উধাও হয়ে যায়। তা ঠিক বলেছো। আজ পূজাদিও বলছিল যে তোমার পুরুষেরা নাকি দিঘির চেহারায় বদলে দিয়েছো। ও হ্যাঁ, ভালো কথা। পূজাদি, লাবণ্যদিরা সবাই মিলে কিন্তু গ্রামের বাড়ি বাড়ি ঘুরে কিছু টাকা তুলেছে। কালোটা বিপ্লবদার হাতে দেওয়া হবে। সত্যি বলছিস? বাহ, গ্রামের মেয়েরাও এইভাবে এগিয়ে এসেছে শুনে বুকটা জুড়িয়ে গেল। এই ভাঙা দিঘিটা মেরামত হলে আমাদের পুরো গ্রামটাই আবার নতুন করে প্রাণ ফিরে পাবে। একদম তাই দাদা। এখন ওসব চিন্তা রাখো তো। আগে এই গরম খাবারটুকু একটু মুখে তোলো, তারপর বাকি হিসেবপত্র গুছিয়ে দুজনে একসাথে বাড়ি ফিরবো। দেখেছো মেঘলা, আমাদের এই ভাঙা দিঘিটার চেহারা কেমন বদলে গেছে। গায়ের সবাই মিলে যেভাবে দিন রাত এক করে খাল কাটলো, আজকে সত্যি একটা অলৌকিক কাণ্ড ঘটে গেল গো। মনে হচ্ছে আমাদের দুঃখের দিনগুলো এই ভাঙা পাড়ের মতোই জোড়া লেগে গেল। ঠিক বলেছ গো। দুদিন আগেও তো দিঘি দেখে বুকটা ভয় কেঁপে উঠতো, আজ তা দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে। অরিন্দম বাবু আর সুদীপ মাস্টারের মতো মানুষেরা পাশে না দাঁড়ালে এই অসাধ্য সাধন যে কোনোদিন হতো না। এবার জল বাড়লে মনের আনন্দে মাছ ছাড়তে পারবো। হ্যাঁ মেঘলা, অরিন্দম বাবু সারা মাছ কেনবার জন্য যে টাকাটা দিয়েছেন তা দিয়ে আজকে বিকেলেই হাটে যাব। রুই কাতলা আর শোল মাছের পোনা নিয়ে আসবো। নিজের পায়ে দাঁড়ানোর এমন সুযোগ আমি আর হাত ছাড়া করবো না। ও বিপ্লবদা, মেঘলাদি, সকাল সকাল দুজনে মিলে নতুন দিঘির রূপ দেখছো বুঝি? বাহ, পাড়টা তো চমৎকার বাঁধানো হয়েছে গো। দেখো, বোঝাই যাচ্ছে না যে কদিন আগে ঝড়ে এইসব ভেঙে গেছিল। এই তো তোমার দাদাকে বলছিলাম তোমাদের সবার অবদানের কথা। তবে তুমি এই সাত সকালে হঠাৎ দিঘির পাড়ে, কোনো দরকার আছে বোন? দরকার তো অবশ্যই আছে দিদি। এই নাও বিপ্লবদা, এই ব্যাগের ভেতরে কিছু টাকা আছে। গ্রামের আমরা সব মেয়েরা মিলে বাড়ি বাড়ি গিয়ে চাঁদাটা তুলেছি। আমি, লাবণীদি, কাবেরী এই কাজটা করেছি। এ কি পূজা, তোরা গ্রামের মেয়েরা মিলে চাঁদা তুলছিস, কিন্তু দিঘির পার বাঁধার কাজ তো শেষ, আর সারা মাসের টাকাটাও তো অরিন্দম বাবু দিয়েছেন। তাহলে এই টাকা আমি কেন নেব? একদম না করবে না দাদা, এটা আমাদের সবার ভালোবাসা। মাছ ছাড়ার পর দিঘি পাহারা দেওয়া, চুন ছেটানো বা নেট কেনার মতো আরো অনেক বাড়তি খরচ থাকবে, কিন্তু আমাদের এই সামান্যটুকু সহযোগিতা তোমরা ফিরিয়ে দিও না। এটা গ্রামের মা বোনেদের, তাদের ভাইদের আশীর্বাদ হিসেবে দিয়েছে। ও লাবণ্যদি, একটু দাঁড়াও। এই পরন্ত বিকেলে সাইকেলের পেছনে ব্যাগ ঝুলিয়ে হন্তদত্ত হয়ে কোথায় যাচ্ছ গো? আর বলো না কাবেরী, ওই মফিজ চাচার মেয়ে তার বিয়ের অনুষ্ঠানের জন্য একটা জামা বানাতে দিয়েছিল। আজ কয়েকদিন হলো জামাটা তৈরি করে রেখেছি, কিন্তু মেয়েটা নিতেই আসছে না। তাই ভাবলাম ঘরে না বসে থেকে আমি নিজেই সাইকেল চালিয়ে ওটা দিতে যাচ্ছি। সত্যি দিদি, তোমাকে দেখলেও আমার খুব ভালো লাগে। নিজের পায়ে দাঁড়িয়ে কি সুন্দর স্বাধীনভাবে কাজ করো তুমি, আর আমি সারাদিন ঘরে বেকার বসে থাকি, কোনো কাজই জানা নেই আমার। ধুর পাগলি, নিজেকে বেকার ভাবছো কেন? তুমি চাইলে তো যে কোনো সময় যে কোনো কাজ শুরু করতে পারো। নিজের একটা পরিচয় তৈরি করার মজাই আলাদা। আমিও তো সেটাই ভাবছি দিদি। এবার ঘরে বসে না থেকে নতুন কিছু একটা করব। দরকার হলে ছোটখাটো একটা বুটিক বা সেলাইয়ের ব্যবসা নিজের হাতেই শুরু করব। বাহ কাবেরী, তোমার মুখে এমন স্বনির্ভর হওয়ার কথা শুনে বেশ ভালো লাগলো। কিন্তু তোমাদের তো টাকার কোনো অভাব নেই। অরিন্দম বাবুর মতো বড় ব্যবসায়ী যার দাদা, তার আবার নিজের কাজ করার দরকার কি? তফাৎটা এখানেই পূজা। দাদার টাকা তো দাদার, সেটা আমার নিজের পরিচয় নয়। ধনী বা গরিব, নিজের পায়ে দাঁড়ানোর আত্মসম্মান বা আনন্দ সবার জন্যই সমান হওয়া উচিত। একদম খাঁটি কথা বলেছিস কাবেরী। মনের জোর থাকলে তোকে কেউ আটকাতে পারবে না। চল আজ মফিজ চাচার বাড়ি থেকে ঘুরে আসি, তারপর তোকে ব্যবসার আইডিয়া দেব। ওগো, তুমি আর জেদ করো না, এবার বাড়ি চলো। এই দুর্যোগ আর ঝড় বৃষ্টির মধ্যে তোমাকে আর মাছ ধরতে হবে না। কদিন আগে ঝড়ের এখনো যায়নি, এবার কিছু একটা হলে আমি কোথায় যাব? তুমি বুঝছো না মেঘলা, দিঘির পার বাঁধবার পর আজই প্রথম জাল ফেললাম। ওপরওয়ালার নাম নিয়ে যখন নেমেই পড়েছি, তখন শেষ চেষ্টাটাও দেখতে দাও। এ কি গো, এত বড় বড় রূপলি ইলিশ মাছ! এগুলো তো দিঘির মাছ নয়, এই যে লোনা জলের খাঁটি ইলিশ। মিষ্টি জলের দিঘিতে ইলিশ মাছ এলো কোত্থেকে? আরে হ্যাঁ, এ তো সত্যি সত্যি ইলিশ মাছ রে মেঘলা। ঝড়ের রাতে নদীর বাঁধ ভেঙে জোয়ারের জলের সাথে হয়তো এই ইলিশের ঝাঁক আমাদের নতুন দিঘিতে এসে আশ্রয় নিয়েছিল। আমাদের কপাল খুলে গেছে গো, কপাল খুলে গেছে।
উপরওয়ালা মুখ তুলে চেয়েছেন গো, এবারই মাছগুলো বাজারে বেচতে পারলে আমাদের সব ধার দেনা শোধ হয়ে যাবে, আমাদের সুদিন ফিরলো। না মেঘলা, এই মাছ আমি বাজারে বিক্রি করব না। এই মাছ আমি সোজা অরিন্দম বাবুর আড়তে নিয়ে যাব। কেন গো, বাজারে দিলে তো অনেক বেশি দাম পেতে। অরিন্দম বাবু আমাদের বিপদের দিনে নিজের পকেটে টাকা দিয়েছিলেন, সারা মাসের ব্যবস্থা করেছিলেন, নিজে কাদা মাটি মেখে দিঘি বেঁধেছেন। ওনার এই বড় মনের ঋণ তো টাকা দিয়ে শোধ হবে না, তাই দিঘির এই প্রথম শ্রেষ্ঠ উপহার আমি ওনাকেই দিয়ে আসবো। অরিন্দম বাবু, এই দেখুন, আজকে সকালে জাল ফেলতেই দিঘি থেকে জলজ্যান্ত রূপালী ইলিশগুলো উঠেছে। এই মাছগুলো সব আপনার বাবু, আমি আপনার জন্যই এত ঝড় বৃষ্টির মধ্যে ছুটে এসেছি। এ কি বিপ্লব, এত বড়, মানে আস্ত বড় বড় ইলিশ মাছ? হ্যাঁ, মিষ্টি জলে দিঘিতে এত ইলিশ এলো কোথা থেকে? আর তুমি এতগুলো, মানে এগুলো আমাকে দিতে এসেছো কেন ভাই? বাবু, ঝড়ের রাতে নদীর জল উপসে এই মাছগুলো আমাদের দিঘিতে ঢুকেছিল। আপনি আমাদের বিপদের দিনে সারা মাসে টাকা দিয়েছিলেন, নিজে কাদা মেখে দিঘির পার বেঁধে দিয়েছেন। এই মাছের উপর প্রথম অধিকার আপনার বাবু। না বিপ্লব, ভুল করছো। এই মাছ আমার একার নয়, এই মাছ আমাদের পুরো গ্রামের মানুষের সম্পদ। আমি শুধু টাকা দিয়েছি, কিন্তু শ্রম তো গ্রামের সবাই মিলে দিয়েছে। তবে এই মাছ আমি একা কেন নেব? তা কি করে হয় বাবু? আপনি যদি এই উপহারটুকু না নেন, তবে আমার এই গরিব বুকটা বড্ড ছোট হয়ে যাবে। আপনার ঋণ যে আমি কোনোদিন শোধ করতে পারবো না। শোনো বিপ্লব, আমি একটা বুদ্ধি দিই। আমি এই টাকাটা দিচ্ছি, তুমি বাজার থেকে চাল ডাল আর তেল মশলা কিনে সোজা বাড়ি যাও। আজকে এই ঝড়ের দিনে এই ইলিশ মাছ রান্না করে গ্রামের সবাইকে নিয়ে একসাথে দুপুরের খাওয়ার আয়োজন করো। আপনি ধন্য বাবু, আপনার মনের তুলনা হয় না। আজকে তবে তাই হবে। এই দুর্যোগের দিনে গ্রামের সবাই মিলে একসাথে আমাদের ভাঙা ঘরে আনন্দের ভোজ হবে। বাহ, এই তো ভালো ছেলের মতো কথা। তুমি মেঘলাকে গিয়ে রান্নার তোড়জোড় করতে বলো। আমি সুদীপ মাস্টার আর বাকিদের খবর দিয়ে একটু পরেই তোমাদের বাড়ি আসছি। ও লাবণ্যদি, একটু পা চালিয়ে চলো গো। বিপ্লবদা আর মেঘলাদি নাকি আজকে দেখি তাজা ইলিশ মাছ রান্না করছে। এই বৃষ্টির দিনে গরম গরম ইলিশ মাছ ভাজা খাওয়ার আনন্দটাই তো আলাদা। ইলিশ আর গরম গরম ভাত, আহা হা হা। একদম ঠিক বলেছিস পূজা, ঝড়ের দিনে ওই ভাঙা দিঘি দেখে কারোর মুখে হাসি ছিল না। আর আজ সেই দিঘির ইলিশ খেতে আমরা সবাই একসাথে যাচ্ছি, ভাবলেই ভালো লাগছে। সত্যি দিদি, বিপ্লবদার ঘরে আজ আনন্দের আলো জ্বলছে, দেখে আমার নিজেরই আনন্দ হচ্ছে। মানুষ চাইলে যে সব বাধাই পার করতে পারে, তা এবার চোখের সামনে দেখলাম। ভালো কথা কাবেরী, আজকে কিন্তু তোর জন্য আমার কাছে একটা মস্ত বড় সুখবর আছে। সুখবর? কি সুখবর দিদি, জলদি বলো না, আমার তো তর্স হয়েছে না। আমি আমার ঘরের ব্যবসার জন্য আরো দুটো নতুন সেলাই মেশিন কিনেছি। তুই তো কদিন আগে বলছিলি না, ঘরে বেকার বসে না থেকে নিজের পায়ে দাঁড়াতে চাস, তুই কাল থেকে আমার এখানে এসে কাজ শুরু করে দিতে পারিস। সত্যি বলছো লাবণ্যদি? এ কি চমৎকার কথা শোনালে গো। আমি তো আজ থেকেই কাজ শেখার জন্য তৈরি, নিজের উপার্জনে এবার কিছু একটা করতে পারবো। বাহ কাবেরী, তাহলে তো আজ ডবল আনন্দের দিন। একদিকে দিঘির ইলিশের ভোজ, অন্যদিকে তোমার নতুন কাজ শুরু। চলো চলো চলো, মেঘলা দিদির বাড়িতে এসে গেছে। আহা মেঘলা, তুই চমৎকার রান্না করেছিস রে। এমন খাঁটি ইলিশের স্বাদ আমি অনেক দিন পাইনি। এই ঝড়ের দিনে তোদের সবার সাথে এভাবে বসে খেতে পেরে বুকটা জুড়িয়ে গেল। সব আপনাদের আশীর্বাদ মাস্টার মশাই, আপনারা সবাই মিলে দিঘিটা বাঁচালেন বলেই আজকে এই ব্যবস্থা হলো। আচ্ছা মাস্টার, দিঘিতে তো প্রচুর ইলিশ এসেছে। এই মাছ নিয়ে আমাদের একটা বড় পরিকল্পনা করা দরকার, যাতে গ্রামের সবার মঙ্গল হয়। একদম ঠিক বলেছ অরিন্দম। আমার মনে হয় দিঘির এই ইলিশ মাছ গ্রামের মানুষ তো খাবেই, তবে অতিরিক্ত মাছগুলো বাজারে ভালো দামে বিক্রি করা উচিত। হ্যাঁ মাস্টার মশাই, মাছ বিক্রির সেই টাকা দিয়ে আমরা দিঘির চারপাশ আরো কত সুন্দর করতে পারি, আর গ্রামের গরিব ছেলে মেয়েদের স্কুলের অভাব অনটন দূর করা যাবে। চমৎকার বুদ্ধি। এই টাকা দিয়ে আমাদের গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের জন্য কিছু জরুরি ওষুধ আর চিকিৎসার সরঞ্জাম কিনে আনা যাবে। বিপদে সকলের কাজে লাগবে। আর আমাদের গ্রামের মেয়েরা যারা স্বনির্ভর হতে চায়, তাদের ছোটখাটো ব্যবসার জন্য এই তহবিল থেকে সাহায্য করা যেতে পারে। কি বলো কাবেরী? একদম ঠিক দিদি, আজ এই ভাঙা দিঘির ইলিশ আমাদের গ্রামের রূপটাই বদলে দিল। ধনী গরিব পুরুষ নারী সবাই মিলে একসাথে থাকলে যে কোনো ঝড়ই আমাদের হারাতে পারবে না।